অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসছেন, হয়তো কারো দাবি দাবা নিয়ে আসছেন, কারো হয়তো কোনো একটা সমস্যা নিয়ে আসছেন, অনেকে হয়তো এমনি ঘুরতে আসছেন, কেউ কেউ হয়তো প্রোগ্রাম নেওয়ার জন্য আসতে পারে। আমি আসলে পুরোপুরি আপনাদের এটা জানি না, বাট মূল যেটা উদ্দেশ্য সবাই আসছেন যে আমার সাথে যেন দেখা হয়, এই তো এটা ঠিক আছে না? যাই হোক, আমি অত্যন্ত খুশি যে বাড়িতে বসেই প্রতিদিন এই পরিমাণে মানুষের সাথে, বিশেষ করে মা বোন মানুষের কাছে আসে নাকি, মানুষের কাছে আসে। আপনারা আসেন, আমি জানি যে অনেক বড় বড় সমস্যা নিয়ে আসেন, কিন্তু সব সমস্যার হয়তোবা আমরা সমাধান দিতে পারি না। কিন্তু একটা জিনিস আপনারা দেখছেন যে আমার চেষ্টাটা আছে, আমার সদিচ্ছাটা আছে, কিন্তু চেষ্টা থাকলেই সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ দিতে পারে। এটা বোঝেন তো? মানুষ মানেই আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে বাস করা একটা প্রাণী। আল্লাহ দুনিয়া ছেড়ে দিছে, সমস্যা আসলে আল্লাহ দেয় না, সমস্যা আমরা তৈরি করছি। সমস্যা নিজেরাই তৈরি করে এখন সমাধান খুঁজি, এটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা। যেই পরিমাণে সম্পদ দুনিয়া আছে, যদি ঠিকঠাক মতো পরিকল্পনা করে সবাই চলি, কেউ অতিরিক্ত বেশি লোভ না করি। এই যে একজন বললো যে হাজার হাজার বিঘা জমি একজনে নিয়ে গেছে, মানে অতিরিক্ত লোভ যদি কেউ না করি, সিম্পল লাইফ লিড করলে কারোই আসলে এই ভাত কাপড় লেখাপড়া শিক্ষা চিকিৎসা কোনো কিছুরই কোনো অভাব হবে না, হবে আসলে হবে না। কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে। এই সমস্যাগুলো একদিনও হয় না, আমার অনেকগুলো সমস্যা আমরা ভাবছিলাম হবে, সেগুলো হয় নাই। 7.5 কোটি বাঙালি ছিল নাকি, দেখেন এরপরে তখন থেকে শুরু হলো জন্ম নিয়ন্ত্রণ, যে মানুষ বললে খাবার অভাব হবে, ঠিক না? ওই সময় মানুষ, আমি দেখতাম ঘেলটু খাইতো। আমি যখন ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, ঘেলটু চিনেন অনেকে, ইয়াং জেনারেশন ওরা জানবে না ঘেলটু কি। আটা দিয়া গুইলা পানি দিয়ে লবণ দিয়া, এইটার বলে ঘেলটু, সহজ সমাধান। এইটা খাইতো মানুষ এক সময়। মানুষ এখন 20 কোটি বোধহয় হয়ে গেছে, আর এখন কিন্তু এটা খায় না। তাহলে এই সমস্যা কিন্তু সমাধান হয়েছে না? তার মানে খাদ্যের যে প্রবলেমটা, এইটা আসলে তেমন একটা নয়, কিন্তু পুষ্টিকর খাবারের ব্যাপক অভাব, পুষ্টিকর খাবারের অনেক অভাব। অনেকে বুঝিও না যে কোনটা খাইলে আসলে পুষ্টি। এই জ্ঞানেরও আমাদের অনেকের ঘাটতি আছে। বাট মূল কথা হলো যে এই পুষ্টিকর খাবারের ব্যাপক অভাব, এটা অভাব আছে। এরপরে শিক্ষা দীক্ষা, এইটার অভাব আছে। কিরকম? আমরা আন্দাগুন্দা পড়ি কেন বললাম? রেজাল্ট খারাপ এসএসসিতে, দেখা যাচ্ছে জিপিএ পাইলো 2 বা ফেল করলো, 2.5 3 পাইলো। এদেরকে নিয়েও আমরা স্বপ্ন দেখি যে এরা বিসিএস ক্যাডার হবে, এরা ডাক্তার হবে, এরা ইঞ্জিনিয়ার হবে। এই জন্য এরা গিয়ে আবার অনার্স মাস্টার্স পড়ে না? তাহলে 2 বছর ইন্টার পড়ে, 4 বছর অনার্স পড়ে, 1 বছর মাস্টার্স পড়ে। এই যে 7টা বছর তারা পড়লো, পড়ার পরে যখন চাকরির বাজারে যায়, চাকরি পায়? চাকরি পায় না, ভালো চাকরি পায় না। 20,000 টাকা 25,000 টাকা বেতনে চাকরি পায়। আমার এই রাজনীতির যে আগমন, আমার মূল উদ্দেশ্য ওই জায়গাতে কতটুকু ইমপ্রুভ করা যায়, কতটুকু ভালো করা যায়। কাদের জন্য? ওই 90% আমাদের ছেলে মেয়ে যারা পরীক্ষায় ফলাফল খুব একটা ভালো করে না বা এসএসসি ফেল করে, এদের নিয়ে চিন্তা করতে হবে না? নাকি খালি জিপিএ 5 যারা পাইলো এদের নিয়ে চিন্তা করতে হবে? ওদেরকে নিয়ে চিন্তা করতে হবে, কিন্তু যেহেতু ওদের ব্রেন ভালো, ওরা নিজেরাই একটা পর্যায়ে নিজেদের জীবনকে সাজায় ফেলতে পারে না? দেখেন, খোঁজ না দেখেন, যারা এসএসসি এইচএসসি দুটাতে জিপিএ 5, তারা কি কেউ বেকার থাকে?
তারা কেউ বেকার থাকে না, তারা কোনো না কোনো একটা বিষয়ে কোনো না একটা কোনো জায়গায় ঠিকই তারা দাঁড়ায় যায়। টিউশনে করে হইলেও তারা বইটা পড়ে, তারা ঢাকা ভার্সিটিতে পড়ে, রাজশাহী ভার্সিটিতে পড়ে, আইন পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, মেডিকেল পড়ে। একটা পর্যায়ে তারা বাবা মার জন্য সহায়ক ভূমিকা পালন করে না। কিন্তু যে যারা 2, 2.5, 2.5 ফেল বা ফেল করলো এসএসসিতে, তাদেরকে নিয়ে হলো আমার মূল প্ল্যান যে তাদের আন্দাগন্ধা যেন না পড়তে হয়। ভবিষ্যতে একটা হ্যালো শোনা যায় সবাই? এইটা বেশি শোনা যায় না আগেরটা বেশি শোনা যায়? তো আগেরটা বেশি হলো, এখন এখন আরো ভালো। হ্যালো, তাহলে সেই জিনিসটাতেই আমার পরিকল্পনা যে কিভাবে এদেরকে ভালো একটা ভবিষ্যৎ উপহার দেওয়া যাবে। আমি জানি এখানে অনেকে মা বোনরা আছেন, অনেকে সাহায্যের জন্য আসছেন। আপনার সাহায্য পার্মানেন্ট সাহায্য কে করবে? আসলে আমি করবো, একদিনের 2 দিন চলবে নাকি? আমি কিন্তু আপনার পাশে প্রতিদিনের যে টাকার চাহিদা এইটা কিন্তু আমি মিটাতে পারবো। যদি বলি করবো, এটা মিথ্যা হবে, ঠিক না? মিথ্যা আশ্বাস দিতে লাভ নাই। আপনার জন্য সব থেকে রিলায়েবল যে সার্ভিস দিবে সে হলো আপনার হাজবেন্ড অথবা আপনার ভাই অথবা আপনার সন্তান, ঠিক কিনা? তাহলে তাকে কিভাবে কর্মমুখী করা যায়, তার আয় কিভাবে বাড়ানো যায়, সেই লক্ষ্যে কিন্তু আমি কাজ করতে। সেই জন্য বলি যে কারিগরি শিক্ষা। তো অনেকে এটা মনে করবে কারিগরি শিক্ষা তো বর্তমানে আছে, কলেজগুলোর কারিকুলামের পাশাপাশি আছে, এইটা কারিগরি শিক্ষা না, ওইটা হলো কারিকুলাম। ওইখান থেকে 2-4টা ক্লাস করে বের হয়ে কেউ কিছু করতে পারে না। আমার কারিগরি শিক্ষা হলো এরকম, যেটা শিখে যদি কেউ শিখে যে পানির বোতলটা কেমনে বানায়, সে ওইখানে 4 বছর এই জিনিসটাই শিখবে। শেখার পরে যখন বের হবে ও নিজে মেশিন চালিয়ে এই পানির বোতল বানাইতে পারবে। এই হলো কারিগরি শিক্ষা। অথবা একটা কাঠের টেবিল বানাইতে পারবে, অথবা একটা ফার্নিচার বানাইতে পারবে। সে এমন ভাবে শিখবে যে সে ওখান থেকে বের হলে হয় চাকরি করবে, না হলে নিজেই ফার্নিচার তৈরি করে বাজারে বিক্রি করবে। এই লেভেলের কারিগরি শিক্ষার ব্যবস্থার কথা আমি বলতেছি। আর কি আছে, যেমন বাবুর্চির প্রশিক্ষণ। এখন তো মধ্যপ্রাচ্যে আমাদের লোকজন যায় না, এসএসসি পাস করে, এইচএসসি পাস করে বা ফেল করে যায়, যাওয়ার পরে না বোঝে ভাষা, না পারে কোনো কাজ, গিয়ে রেস্টুরেন্টে গিয়ে সাফ সুতরা কাজ করে, বা মরুভূমিতে গিয়ে ভেড়া পালায়, দুম্বা পালায়, ঠিক না? আমি যেটা চাই ওই লোকটাকে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আরবি ভাষাটা শেখাবো, সাথে বাবুর্চির প্রশিক্ষণ দিব, মানে শেফের প্রশিক্ষণ দেব। 4টা বছর ধরে যে শিখে সে 5 স্টার মানের যে রান্নাটা এটা শিখবে না, সে শিখবে কিনা? ভাষাটাও শিখলো। এই ছেলেটাই যখন দেশের বাইরে যাবে, ওই রেস্টুরেন্টে যাবে, এখন বেতন পায় 50,000, খরচ করে 30,000, 20,000 টাকা দেশে পাঠায়, ঠিক কিনা? খরচ করে গেছে 5 লাখ। আমি ওকেই যদি একটু প্রশিক্ষণ দিয়ে ভাষা শিখে বাবুর্চি হিসেবে পাঠাই, ও বেতন পাবে 1.5 থেকে 2 লাখ, 1.5 লাখই ধরি, যেহেতু ভাষা পড়ে গিয়েই চাকরিটা পাবে, ঠিক না? তাহলে বেতন পাবে 1.5 লাখ, 50,000ও যে খরচ করে মাসে 1 লক্ষ টাকা তো দেশে পাঠাবে। তাহলে এই যে আমার কাছে মা বোনরা যে আসে সাহায্যের জন্য, তারা কি তখন আর আসবে? চাইলে তারাই তখন 2-4 জন অসহায়কে সহায়তা দিতে পারবে। তাহলে সেই জিনিসটা যখন হবে, ওনার হাজবেন্ড বা ওনার বাবা বা ওনার ভাই যখন এইরকম একটা স্থায়ী ইনকামের ব্যবস্থা হবে, তখন আসলে ওই যে সত্যিকারের সমাধানটা হবে। তখন ওই পুষ্টিকর খাবার কি খাইতে হবে জ্ঞান আমাকে দিতে হবে না, ওই জ্ঞানও তখন তারা অর্জন করে ফেলবে, ঠিক কিনা? এখন তো মোবাইলেই সব পাওয়া যায়, ইউটিউবে দেখলেই যে প্রেগনেন্ট হলে কি খাবার খাইতে হয় দেখবে না? সহজ বিষয় না তখন, আসলে টাকাও আছে, কিনবে। আয় জিনিসটা এরকম, একজনের যদি 1 লক্ষ টাকা আয় হয়, এইটা 10 জনের
10 লক্ষ টাকা আয় হয়। বিশ্বাস হয়? এটা বোঝাই কেমনে হয়? আপনার পকেটে যখন 1 লক্ষ টাকা থাকবে, আপনার দেখবেন এটা নিয়ে বসে থাকতে ইচ্ছা করবে না। তখন আপনার যত প্রয়োজন আগে মিটান নাই, মিটাইতে পারেন নাই, ওগুলা সব মিটাবেন। আগে বাচ্চা যখন বলতো বাবা চকলেট খাবো, মারতেন ধমক, অথবা বলতেন কালকে দিব, এই কালকে আসতো না, এই কালকে আসতো না। মিথ্যা প্রমিস দিয়ে আমরা সময় কাটাতাম যে কালকে পোলাপান ভুলে যাবে। কিন্তু তখন কি হবে? টাকা আছে পকেটে, যাবেন দোকানে, ওই চকলেটটা কিনে দিবেন। তখন দেখবেন যে বাচ্চা বলবে কি, ওই 2 টাকা দামের চকলেট খাবো না, ওই দামি চকলেট আছে 500 টাকা করে, ওগুলা দাও। তখন আপনি ওগুলো কিনে দিবেন, দিবেন কিনা? তাহলে কিনলেন চকলেট, কিনলেন কোনটা? 500 টাকারটা। ওই দোকানদারের 2 টাকার চকলেটে যে লাভ করতো, 500 টাকা বেচলে লাভ বেশি করবে না? করবে। এই দোকানদার যখন এখন 50,000 টাকা 10,000 টাকা ইনকাম করে মাসে, ও তখন 50,000 টাকা ইনকাম করবে। তখন ও কি করবে? ওরও তো বউ বাচ্চা আছে নাকি? ওর বউরে দেখতো বছরে 1 বার কাপড় দিত ঈদের সময়, এখন বছর 4 বার দিবে, দিবে কিনা? তাহলে ওই গেল আবার, হে তার বউ কিনে গেল, শাড়ি কিনে দিল, ওই শাড়ির যে দোকান মালিক, হে লাভ হইল। মানে একটা চক্র তৈরি হয়। এই জন্যই বলা হয় যে একজনের যদি 1 লক্ষ হয়, এটা আসলে 10 জনের 10 লক্ষ হয়। তাহলে সারা মধুপুর ধনবাড়ির এই 5,12,301 জন ভোটার, তাহলে প্রত্যেকটা লোকের যদি এরকম আয় বাড়ে, দেশ কোথায় যাবে কল্পনা করা যায় আসলে? এর 1/3 1/5 লোকের যে ইনকাম বাড়ে, কোথায় যাবে ধনবাড়ি মধুপুরে? চিন্তা করা যায় আসলে? চিন্তা করা যায় না। আমরা আসলে আমাদের এই যে জনগণ, 5 লাখের উপরে জনগণ ভোটার, মানে কি এরা কর্মক্ষম বেশিরভাগই, ঠিক না? হয়তো 70-80 তাদের বয়স, তারাও ভোটার, তারা হয়তো কর্মক্ষম না, এরা হয়তো 5-10%, বেশিরভাগই তো কর্মক্ষম। এই কর্মক্ষম মানুষগুলো আসলে আমরা কর্মহীন করে রাখছি। কর্মক্ষম আছে কিন্তু প্রশিক্ষণ নাই, মানে বেশি ইনকাম হয় এরকম কাজগুলা করতে যে সামান্য একটু প্রশিক্ষণ লাগে, এইটা আমরা দেই নাই। এটা কার দায়িত্ব? এইটাই হলো রাষ্ট্রের দায়িত্ব। আর রাষ্ট্রকে এই কাজগুলো কারা করাবে? জনপ্রতিনিধিরা করাবে। এটা তারাই বাধ্য করবে সরকারকে, তারাই বাধ্য করবে বিভিন্ন ইনস্টিটিউশনকে যে হ্যাঁ, এই মধুপুর ধনবাড়িতে 5টা 10টা এইরকম লেভেলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র লাগবে। তাইলেই না শুধুমাত্র ওই যে রহিম গিয়া ভেড়া পালতেছে, ওই রহিমের যে ছোট ভাইটা, রহিম তো চলে গেছে, ওর ছোট ভাইটা ওই ট্রেনিংটা নিয়ে যখন যাবে, রহিম পায় 20,000 পাঠায় দেশে, ওর ছোট ভাই করিম যদি যায়, ও পাঠাবে মাসে 1 লক্ষ। 2 ভাই মিলে তো 1,20,000 পাঠালো নাকি? বাড়লো তো এটা। এই সিস্টেমটা আমরা ধনবাড়ি মধুপুরে করতে চাই, এইটা হলো আমার মূল উদ্দেশ্য। আর এমনিতে যেগুলা করতেছি টুকটাক, কাউরে ঘর দিচ্ছি, কাউরে চিকিৎসা করতেছি, কাউরে গর্ভবতী মহিলাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করতেছি, এটা সাময়িক, এটা আমি সচেতন করতেছি, যেটুকু পারি এইটা আমি করতেছি। যেটা আসলে করা দরকার সেইটা হলো আপনার নিজের ইনকাম বাড়ানো। এইটা ছাড়া আমি কেন, আমার থেকে মহাবড় দানবীর আসলেও দান দিয়ে কোনোদিন আপনার সমস্যার স্থায়ী সমাধান হবে না। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন যে কারিগরি শিক্ষা ছাড়া, কেন আমাদের সন্তানদের তো ব্রেন অত ভালো হয় নাই, দেখতেছি তো রেজাল্ট গুলা, এসএসসির এইচএসসির দেখতেছি না, রেজাল্ট যেহেতু এরকম, তাহলে আমাদের ওই কারিগরি শিক্ষা ছাড়া উপায় নাই। আর এইটা যে শুধু বাংলাদেশ এভাবে উন্নত হতে পারে তা না। আজকে চায়না দেখেন, চায়না আজকে এত উন্নত কেমন হলো? সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে উন্নত হচ্ছে? এই যে বিশাল বিশাল ফ্যাক্টরি চায়নাতে, এটা কারা চালায়? ম্যানেজারটা হয়তো ইঞ্জিনিয়ার বা এমবিএ করা, বাকিরা কারা? কারা প্র্যাকটিক্যালি কাজগুলো করে? এরাই হলো উন্নয়নের মূল কারিগর, এরাই উন্নয়নের মূল কারিগর, এরাই হলো সাধারণ জনগণ, সংখ্যায় লক্ষ লক্ষ কোটি কোটি। সেই জিনিসটা বাংলাদেশে করার আগ পর্যন্ত আসলে
যতই আমি গল্প বলি যে 10 কেজি চাল খাওয়াবো, আগেও খাওয়াইছে অনেকে, খাওয়াইছে না? খাওয়াইছে না অনেকে? 10 কেজি চাল খাওয়াইতে পারছে আসলে? এখন 50-60, ভালো মানের চাল কিনতে গেলে 90 টাকা কেজি, ঠিক কিনা? তার মানে এগুলা ফ্যাক্টর না। 10 টাকা চাল কেন, 500 টাকা কেজি চালও আপনি খাইতে পারবেন যদি আপনার মাসে ইনকাম থাকে 1 লাখ টাকা। পারবেন না? তাহলে সেই পথে হাঁটতে হবে। আপনি তো জোর করে জিনিসের দাম কমাতে পারবেন না। আপনি 10 টাকা কেজি চাল দিতে গেলে তো কৃষক মারা যাবে। আপনি কি সারের দাম কমাতে পারছেন? আপনি কি লেবার কস্ট কমাইতে পারছেন? আপনি কি তেলের দাম কমাইতে পারছেন? বিদ্যুতের বিল কমাইতে পারছেন? তা আপনি 10 টাকা চাল কেমনে খাওয়াবেন? এটা মুখস্থবিদ্যা বললে তো হবে না। মুখস্থবিদ্যা বললে হবে, হিসাব করে বলতে হবে। মূল জিনিসটা হলো প্রত্যেকের ঘরে ঘরে আয় বাড়াইতে হবে। এর জন্য একমাত্র পথ, মধুবূধনবাড়িটা আমি বলি, অ্যাটলিস্ট 5টা 10টা কারিগরি, ওই রকম লেভেলের কারিগরি যেখান থেকে বের হলে সে নিজেই একটা কাজ করতে পারবে। ফার্দার আর প্রশিক্ষণ দরকার হবে না। সেটা দেশে এবং দেশের বাইরে সব জায়গায় তখন ভালো মানের কর্মের সৃষ্টি হবে। দক্ষ লোক থাকলে কর্মের অভাব হয় না। এখন যেরকম যারা জিপিএ 5 পায়, ডাবল জিপিএ 5 পায়, তাদের কি চাকরির অভাব দেখছেন? তাদের চাকরির অভাব হয় না। তাহলে জিপিএ 5 যারা পাইলো না, তাদেরও চাকরি পাওয়ার পথ হলো ওই কারিগরি শিক্ষা। আমি সব জায়গায় এই জন্যই বলি, সব বক্তব্য এটা বলি। অনেকে যারা শুনে বিরক্ত হয়ে গেছে আমার সাথে যারা আছে, যে একই কথা স্যার বারবারই বলে। কিন্তু কেন বলি আপনারা বুঝতে পারছেন তো? এইটা ছাড়া আসলে কোনো উপায় নাই। তাহলে কারা কারা বুঝতে পারছেন যে এইটা আসলে দরকার? একটু হাত উঠান দেখি। এইটাই আমার রাজনীতি, আসলে এইটাই আমার রাজনীতি। এখন কঠিন, আমি মনে করি না কোনো কাজ খুব সহজ। কালকে একটু উদাহরণ দিছি যে সহজ কাজ কি। কালকে কে ছিল অফিসে? হ্যাঁ, সহজ কাজ হলো এইটা। মানে ছেলে মানুষ কাম তো কোনো পারে না ভালোভাবে, তার জন্য সহজ কাজ কোনটা? বাইরে গিয়ে রাগ রূপ করে আসবে, সব জায়গায় হাইরে আসবে, বাসায় গিয়ে অবলা জানোয়ার একটা বউ আছে, এর উপরে রাগটা উঠানো। মানে সামান্য একটা লবণ একটু কম হয়েছে কি হয় নাই, জাল একটু বেশি হয়েছে হয় নাই, বউ পিটানো হলো সব থেকে সহজ কাজ। আর কঠিন কাজ কোনটা? কঠিন কাজ সেইটা, বউয়ের মন জয় করাটা সব থেকে কঠিন কাজ। ঠিক আছে না? খুব কঠিন কাজ। চেষ্টা করে দেখেন, অনেক কঠিন কাজ। কারণ তাইলে আপনাকে সোজা থাকতে হবে, তাইলে আপনাকে ইনকাম বাড়াইতে হবে, তাইলে আপনাকে আচার আচরণ ঠিক করতে হবে, সবকিছু করতে হবে না? এবং বউকে ভালোবাসতে হবে অন্তর থেকে। উপর থেকে করলে এরা আবার টের পায় না? এরা ঠিকই টের পায় যে কোনটা উপর থেকে হইতেছে আর কোনটা মন থেকে হইতেছে। তা আমিও যে কাজে নামছি, এইটাও অনেক কঠিন কাজ, ওই লেভেলের কঠিন কাজ। মানুষের মন জয় করতে হবে। যদি মানুষের মন জয় করতে পারি তাহলে আবার অনেক সহজ, ঠিক কিনা? মানুষের মন জয় করতে নামছি, চেষ্টা করতেছি। আমার একার আচরণ দিয়ে, আমার একার কাজ দিয়ে এই 5 লক্ষ, আমার আইডিয়া ছিল 4.5 লক্ষ। একদিন আমার নেতারা সব জায়গায় বক্তব্য বলতো 4.5 লক্ষ মানুষের কি নয়নের মনে, 4.5 লক্ষ। এখন দেখতেছি না আরো 60,000 65,000 বেশি, ঠিক না? তাহলে যে 62,000 যে বেশি, এইটা তো আমার পরিকল্পনাই ছিল না। তাহলে আরো 62,000 বেশি সহজ কথা না, কিন্তু সময় আছে 60 দিন। মানুষ 62,000 বাড়ছে, সমস্যাটা বুঝছে না এখন কিরকম কঠিন হয়ে গেছে এখন। তাহলে কঠিন কাজটা সহজ করতে হইলে আমি একা ভাই পারবো না। যদি আপনাদের বিশ্বাস হয় যে এই লোকটা মনে হয় আমাদের ভালোর জন্য কাজ করতেছে, আমাদেরকে কিভাবে একটু আয় বাড়ানো যায় সেই জন্য কাজ করতেছে, এইটা যদি আপনাদের অন্তরে বিশ্বাস হয়, তাহলে আমার জন্যে, বেসিক্যালি আপনাদের নিজেদের জন্য, কারণ আমি যে কাজগুলো করতে চাচ্ছি
এটা প্রত্যেকের জন্য। হয়তো অনেকে নিজের সন্তান না চিন্তা করবেন, বাট আপনার একটা ভাতিজা আছে, আপনার একটা ভাতিজি আছে, আছে না? আপনার নিজের নাও থাকলে পাশের বাড়ির প্রতিবেশী একটা সন্তান আছে, যার সামনে পুরা ভবিষ্যৎটা পড়ে আছে। 5টা বছর আগামী তার জীবনের গতিপথ নির্ধারণ হয়ে যাবে, হবে না? অনেকের জীবন আগামী 5 বছরে নির্ধারণ হবে, এর পরের 50 বছর সে কেমনে থাকবে, হবে না? আসলে তাই তো হয়। মানুষের জীবনের ইম্পর্টেন্ট জিনিস সব থেকে কোন পর্যন্ত জানেন? আমরা কিন্তু বুঝি না। ইউনিভার্সিটিতে চান্স পাওয়া পর্যন্ত কয় বছর? 18 বছর। এর মধ্যে 10 বছর আপনি কিছুই বোঝেন না, তাহলে কয় বছর হইল? আর 8 বছর হলো মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়। 8 থেকে 9 বছর, কারণ 19 বছর লাগে। তাহলে 8 থেকে 9 বছর সব থেকে গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টা আমরা আসলে বুঝি না। মোবাইল টিপলে বেশি আরাম লাগে, স্কুল ফাঁকি দিলে বেশি ভালো লাগে, বন্ধুদের সাথে আড্ডা মারলে বেশি ভালো লাগে, পড়তে ভালো লাগে না। অথচ সব থেকে গুরুত্বপূর্ণ সময়, এই যেটা গুরুত্বপূর্ণ, এইটা বুঝাইতে হবে কাদের? এইটা আমাদের সিস্টেমের মধ্যে আনতে হবে। সিস্টেমটা এরকম হবে যে কেউ যদি লেখাপড়া একটু পিছাইও পড়ে, কেউ যেন জীবনে পুরা জীবনটাই যেন পিছায় না পড়ে। এইটাই তো প্রতিনিধিদের কাজ হওয়া উচিত, নাকি নাকি অন্য কিছু? ও না হয় ভুল করলো, তা আমি যদি মনে করি যে আমি দায়িত্ব নিচ্ছি, তাহলে আমাকে এই পরিকল্পনা করতে হবে না যে যারা ভুল করে ফেলছে তাদেরকে কিভাবে বাকি জীবনটা যেন তারা ভালোভাবে কাটাইতে পারে, এই চেষ্টাটা করতে হবে না? আসলে এইটাই তো মূল চেষ্টা, নাকি? তো সেই চেষ্টাটাতে আমি নামছি। এখন বললাম যে অনেক কঠিন কাজ, ওই যে বউর মন জয় করা যেরকম কঠিন, এইটা ওরকম কঠিন কাজ। এইখানে অনেকে অনেক কথা বলবে যে ওনার তো এটা খারাপ, ওনার দেখতে খারাপ, ওনার গায়ের রং কালো, ওনার হাঁটা খারাপ, আছে না? অনেক কথা বলবে, দেখবেন আপনার সামনে আসবে। অনেকে এখনো বলে যে উনি তো আসছেই মাত্র আগস্টের 5 তারিখের পরে, আগে তো ওনাকে দেখি নাই। কথা সত্য, কথা সত্য, মিথ্যা বলে নাই কিন্তু। আমি বলি আমি আরো পরে আসছি, আগস্টের 5 তারিখে তো আমি আসি নাই, 6 তারিখেও আসি নাই, 7 তারিখেও আসি নাই, আমি সেপ্টেম্বরের 21 তারিখে আসছি। তো কেন আসলাম? এই প্রশ্নটা তাদেরকে করতে পারে। উনি তো আগস্টের 5 তারিখ, এটাও সত্য না, আরো পরে আসছে, আরো 1.5 মাস পরে আসছে। মানে এই 1.5 মাসে বিএনপির লোকজন যা করছে এলাকায়, এই রিপোর্ট গুলো আমার কাছে গেছে। কারো খোয়ার থেকে মুরগি ধরে নিয়ে গেছে, কারো সাইকেল চালায় নিয়ে গেছে, মোটর সাইকেল চালায় জোর করে নিয়ে গেছে, পুকুরের মাছ মারে নিয়ে গেছে, ঘরের গরুটা নিয়ে গেছে, পেট্রোল পাম্পে তেল নিছে, টাকা দেয় না, নানান কিছু অন্যায় অত্যাচার। হয়তো ছেলে বিএনপি করছে বা বাপ বিএনপি আওয়ামী লীগ করছে, হেরে গিয়া বাপ সহগে অত্যাচার করছে, বেইজ্জতি করছে। এই রিপোর্ট গুলো আমার কাছে গেছে, সবগুলা গেছে না? গেছে তো? কারণ আমি তো বিএনপি করতাম, সবাই তো বিএনপির লোকজনই আমাকে রিপোর্ট দিত। বিএনপির সবাই কি খারাপ? আওয়ামী লীগের যেরকম সবাই খারাপ ছিল না, বিএনপিরও সবাই খারাপ না। এই ভালো অংশগুলাই আমাকে নিয়ে আসছে রাজনীতিতে, যে তুমি আসো বা আপনি আসেন, আপনি এসে এই দলের হাল ধরেন। আমি চেষ্টা করছিলাম, কিন্তু দল আমারে বলছে তোমার দরকার নাই। ঠিক আছে না? কিন্তু চইলা তো আসছি, একটা ভালো উদ্দেশ্য নিয়ে আসছি না? একটা ভালো উদ্দেশ্য নিয়ে আসছি। যেই দিন আমাকে নমিনেশন দিল না, 3 তারিখ নভেম্বরের 3 তারিখ আমার একটা মিটিং ছিল, বেরিবাইতে একটা সভা ছিল। বেরিবাইদের লোক আসছে না কেউ? বেরিবাইদের কেউ আসছেন? আজকে আউস্টনা থেকে আসছে না? মিটিং ছিল, আমি বাদ দিয়ে চলে আসি। চলে আসার পর থেকে বাড়ি ভর্তি মানুষ। কারণ কি হয়, নমিনেশন না পেলে কি হয়, মানুষ চলে যায়। তাই মনে যাব আমরা এটা দেখে আসছি। আমিও মনে মনে প্রস্তুত ছিলাম যে আমার রাজনীতি এখানে শেষ, কিছু করার নাই, যা করতেছে এগুলো টুকটাক মানুষের সেবা যা করতেছে করতে থাকবো, অসুবিধা নেই। কিন্তু আমি এসে দেখি মানুষ ভর্তি বাড়িতে, মানুষ ভর্তি। এবং আজকে এতদিন হয়ে গেছে, 1.5 মাস, কয় মাস, 1 মাস, প্রায় 1 মাস হয়ে গেল। এখনো আপনারা অনেকে নতুন আসতেছেন, ঠিক না?
এই স্রোত অব্যাহত আছে। তাহলে আমি তো যাবো, এরাই বলতেছে আপনি যাবেন কোথায়? আপনি থাকেন, আমরা আপনার পাশে আছি। মানুষ যতদিন আছে ততদিন আমার রাজনীতি আছে। মানুষ ছাড়া কোন রাজনীতি হয়? হবে না তো। এবং আমার সব থেকে বড় অগ্নি পরীক্ষা কবে, কোথায়? সামনে ইলেকশন যেদিন হবে সেই দিন। আমি সব জায়গায় বলি যে আমি আমার সাদা খাতাটা জমা দিয়ে রাখছি আপনাদের কাছে, ঠিক না? আমার সাদা খাতাটা আপনাদের কাছে জমা দিয়ে রাখছি। কেন আমি বলি কঠিন পরীক্ষা এটা? এ যাবৎ যত পরীক্ষা দিছি সব পরীক্ষায় নিজে রাতভর পরিশ্রম করছে, দিনে বসে রাত্রে পড়ছি, সারা বছর ধরে পড়ছি, খাতায় নিজে লিখছি। শিক্ষকের কাজ ছিল খালি মার্ক দেওয়া, নাম্বার দেওয়া। নাম্বার পাইছি, ভালো নাম্বার পাইছি, ফার্স্ট ডিভিশন পাইছি, সব জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়েছে। এই একটা পরীক্ষা। পরীক্ষা মানে কি? পাস হইতে পারে, ফেল হইতে পারে, নাকি 100 ভাগ আপনি শিওর যে আমি পাস? আমি এটা মনে করি না। আমি মনে করি পরীক্ষায় যখন দাঁড়াইছি পাসও হইতে পারে, ফেল হইতে পারে। তাহলে এই পরীক্ষা কেন কঠিন? আমি এইখানে খাতাটা, সাদা খাতাটা পাবলিকের কাছে দিয়ে দিছি। পাবলিক ওই ভোট বুথের ভিতরে গিয়া কি লিখবে এইটা আসলে আমি জানি না। আপনারা যদি সাদা খাতা জমা দেন, আমার গোল্লা মার্ক দেন, তাহলে আমি গোল্লা মার্ক পাবো, হাসি মুখে সেইটাই মেনে নেব। আর যদি আপনারা দয়া করে আমাকে পাস মার্ক দেন, তাহলে আমি পাস করব, ঠিক কিনা? কিন্তু পাস করি বা ফেল করি, যাই করি, আমি যে ভালো কাজগুলো হাতে নিছি, যেগুলো আমার মাথায় ঢুকছে একবার, এইগুলো আমি যতদিন সুস্থ আছি এইগুলো আমি করতেই থাকবো ইনশাল্লাহ। এইটুকু ছিল আসলে আমার বক্তব্য। আজকে একটা ঘর করবো, ওখানে যাবো, হয়তো কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু আপনারা অনেকে চলে আসছেন দেখে আমি ভাবলাম এতগুলো মানুষকে কথা না বলে, সাক্ষাৎ না করে আসলে চলে যাওয়া যায় না আসলে, ঠিক না? আর আপনারা অনেকেই অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন, সবারই নিশ্চয়ই কিছু না কিছু সৎ উদ্দেশ্যে আসছেন, বা কেউ না কেউ কোন একটা বিপদে পড়ে আসছেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা যেন ভালোর পক্ষে থাকি সবাই, ঠিক আছে না? এইটুকু আমার চাওয়া আপনাদের কাছে, আমরা যেন খারাপের পক্ষে না যাই। একটা ফেসবুকে ওই দিন একটা দেখলাম, একটা ছেলে, মধুপুরে একটা ছেলে, কি লিখছে জানেন? ইংরেজিতে লিখছে, আমি বাংলায় বলি। সে লিখছে, ভালোর পক্ষে সব সময় থাকার চেষ্টা করি, যদি না পারি তাহলে যেন চুপ থাকি, কিন্তু কোনোভাবেই যেন খারাপ কাজের পক্ষে হাততালি দিয়ে উৎসাহিত না করি। কথাটা সুন্দর বলছে না? আমার খুবই ভালো লাগছে। আমি নিজেও এটা ফেসবুকে শেয়ার দিছি, ওইটা আমি নিজে বাংলায় লিখে এটা আমি লিখছি। এই জিনিসটা যেন আমরা সারা জীবন যার যার মনে যেন এটা ধারণ করি এবং সেইভাবে যেন জীবনটা যাপন করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।